কথা রেকর্ড হয় না, তাহলে আবার প্রথম থেকে বলি, মনে ছিল না। যাক, 496 অধ্যায় অধ্যায় হচ্ছে 39 জামিন সংক্রান্ত। অধ্যায় 39 জামিন সংক্রান্ত, অধ্যায় 39 জামিন সংক্রান্ত। 496 আছে যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়, যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। ফৌজদারি কার্যবিধি 4-1 খ, 4-1 খ, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। খতে দুইটা সংজ্ঞা, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধির 4-1 খ, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ওই দুই অপরাধের যে সংজ্ঞা তার ব্যাখ্যা আমরা এখানে পড়বো। তাহলে জামিনযোগ্য অপরাধ 496 কি বলছে? যে সমস্ত ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি মানে কি জামিনযোগ্য, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি মানে জামিনযোগ্য। ভাষাগত পরিবর্তন বইতে ওই সুন্দর করে লেখা, কিন্তু আমরা পড়ে নেবো বাংলা করে। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে, জামিনযোগ্য অপরাধ 496, জামিনযোগ্য অপরাধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসারের নিকট ওয়ারেন্ট বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হইলে, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হইলে, আটক থাকিলে, আদালতে হাজির হইলে বা তাহাকে হাজির করা হইলে সে যে উক্ত অফিসার, এখানে হচ্ছে কি দুইজনের কথা বলছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যাবে। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে তো জামিন দেওয়া যাবে, এটা স্বাভাবিক ঘটনা। অফিসার হেফাজত থাকলে বা আটক থাকলে জামিনে মুক্তি দিতে পারবেন, জামানত দিতে হবে। জামানত দিতে প্রস্তুত যদি থাকে এবং জামানত দিতে যদি প্রস্তুত থাকে, জামানত দিতে প্রস্তুত থাকে, তাহলে তিনি জামিনে মুক্তি দিতে পারবেন। আরো ভালো করে বলি, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত ব্যক্তিকে যদি দেখেন যে না তার জামিন দেওয়া যাবে, তাহলে তার জামানত নেবেন এবং হাজির হইবার জন্য জামিনদার ব্যতীত হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত মুচলেখা সম্পাদন করবেন। তাহলে কথা হচ্ছে দুইটে সহজ হিসাব হলো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন বিনা ওয়ারেন্টে কোনো ব্যক্তিকে পরোয়ানায় গ্রেপ্তার করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, পরোয়ানা মূল্যে কিন্তু হবে না, বিনা পরোয়ানায় যখন গ্রেপ্তার করে, তখন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করছে, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে জামিনে মুক্তি দিতে পারে। মুক্তি দিতে হলে তার কি করা লাগছে, জামানত দিতে প্রস্তুত। ওই ব্যক্তি যে জামানত দিতে প্রস্তুত থাকে, ওই ব্যক্তি যাকে গ্রেপ্তার করছে ওকে জামিন দেবে, সে যদি জামানত দিতে প্রস্তুত থাকে, অথবা জামিনদার ব্যতীত যদি মুচলেখা দিতে রাজি হয়, মুচলেখা সম্পাদন করতে রাজি হয়, তাহলে তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনে মুক্তি দেবে। এলে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত বিনা ওয়ারেন্টে বিনা পরোয়ানায় যেটা গ্রেপ্তার করছে, সেই ক্ষেত্রে কি করে, উনি বিনা পরোয়ানায় যখন গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে ওই যাকে গ্রেপ্তার করছে আসামিকে, ওই আসামি যদি জামানত দিতে রাজি হয়, 1 নম্বর শর্ত জামানত, 2 নম্বর শর্ত জামিনদার ব্যতীত যদি মুচলেখা সম্পাদন করে। জামানত মানে কিন্তু অর্থ না, জামানত মানে অর্থ না। কোর্টে দেখবেন বেল বন্ড ধরে, এত টাকার বেল বন্ড মানে অর্থ না। ওই অর্থের পরিমাণ লিখে স্বাক্ষর করে, পরবর্তী আদালত যদি উনি মিসিং করে বসে, তবে অর্থ অবশ্যই তাকে সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে পরবর্তী বেল বন্ড ধরে। এরপরে 497 একটু কঠিন আছে, এটা আস্তে আস্তে করে বলি। 497 রেকর্ডিং শুরু আছে। 497 হচ্ছে লেগে কি, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে, এটাও ফৌজদারি কার্যবিধি আইন 4-1 খ, ফৌজদারি কার্যবিধি আইন 4-1 খতে এর সংজ্ঞায়িত করা আছে জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন জামিন দেওয়া যায়। তাহলে জামিনের অযোগ্য অপরাধেও জামিন দেওয়া যায়। 497 ক সবাই জানি কম বেশি, তারপর আমি আপনাদের রিডিং করে শোনা দিইবার আর বাকিগুলোর ব্যাখ্যা করব। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হইলে, তাহলে জামিনের অযোগ্য অপরাধ। কিন্তু বিনা পরোয়ানায় যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করে, বিনা পরোয়ানায় যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করে বা আটক থাকিলে, আদালতে হাজির করা হইলে, তাকে হাজির করা হইলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাইতে পারে।
তাহলে কি এই কাজটা কিন্তু পুলিশের না, এই কাজটা হচ্ছে আদালতের। এই তারপরে পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেখছে বা লেখে, এগুলো পুলিশের কাজ, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করেন না, আদালতে সাধারণত এই জামিনগুলো দেয়। আমার যতটুকু জানা মতো অতটুকু আমি বলতেছি। তাহলে আদালতে বিনা পরোয়ানায় যখন জামিনের অযোগ্য অপরাধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করে, তা আটক রাখে বা হেফাজত রাখে, তাহলে তাকে কি করে আদালতে হাজির করা হয়, তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাইতে পারে। এই জামিনে মুক্তি দেওয়া যাইতে পারে। জামিনযোগ্য অপরাধ কারে কারে দেবে খেয়াল করেন। জামিনের যোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ ভুল করছি, জামিনের অযোগ্য অপরাধেও জামিন দেওয়া যাইতে পারে। তারিখ মাস নাই, শেষ করি নাই। তাহলে আমলের অযোগ্য অপরাধেও থানার ভারপ্রাপ্ত জামিনের অযোগ্য অপরাধেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা ওয়ারেন্টে যে গ্রেপ্তার করে, তাহলেও তাকে জামিনে মুক্তি দিতে পারে। তার শর্ত কি, উক্ত ব্যক্তি যদি 18 বছরের কম বয়স্ক হয়, উক্ত ব্যক্তি, এইগুলো এমসিকিউ, উক্ত ব্যক্তি যদি 18 বছরের কম বয়স্ক হয়, উক্ত ব্যক্তি যদি নারী, উক্ত ব্যক্তি যদি নারী বা শিশু হয়, উক্ত ব্যক্তি যদি নারী বা শিশু হয়, উক্ত ব্যক্তি যদি নারী বা শিশু বা অতি বৃদ্ধ হয়, অতি বৃদ্ধ হয়, এই জাতীয় লোক। তাহলে কি 18 বছরের কম, নারী ও শিশু বা অতি বৃদ্ধ, অক্ষম, অক্ষম বা মৃত ব্যক্তি যারা বলা হয়। নারী বলতে কিন্তু ওই ইয়াং নারীটাই না, মানে কিসের কিসের ওইগুলা বোঝায়। তাহলে মহিলা, মহিলা বা নারী বলতেছি, নারী বা মহিলা, মহিলা বা প্রীত মানে যেগুলো বয়স্ক। তারপরে অক্ষম ব্যক্তি যদি হয়, তাহলে তাকে আদালত জামিনে মুক্তি দেবেন। জামিনে মুক্তি দেবেন না কার কার, জামিনে মুক্তি দেবেন না যার যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, যার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন দেয়। তাহলে জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত জামিন দেয় কখন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বিনা ওয়ারেন্টে বা বিনা পরোয়ানায় যখন গ্রেপ্তার করে, সেই সময় উক্ত ব্যক্তি গ্রেপ্তার করে ব্যক্তির বয়স যদি 18 বছরের কম হয়, উক্ত ব্যক্তির বয়স যদি 18 বছরের, 18ই তো মনে আছে, 18, উক্ত বয়সের ব্যক্তি যদি 18 বছরের কম হয়, উক্ত ব্যক্তি যদি না মহিলা হয়, অক্ষম হয়, বৃদ্ধ হয়, সেই ক্ষেত্রে আর আর কোন সময় এই ক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে, কোন ক্ষেত্রে জামিন দেওয়া যাবে না, যদি মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়, সেক্ষেত্রে জামিন দেওয়া যাবে না। তারপরে নাম্বার ভুল হয়েছে, 16 বছরের কম, 16 বছরের কম, এই যাকে গ্রেপ্তার করছে ওটা 16 বছরের কম, মিসিং হয়ে গেছে, 16 বছরের কম, 16 বছরের কম, যাকে আগে জামিনে মুক্তি দেবে উনি 16 বছরের কম, 16 বছরের কম। এরপরে চলে যাচ্ছে হলে গিয়ে নাম্বার 2, 497 2, 497 2, তদন্ত অনুসন্ধান ও বিচার। তদন্ত অনুসন্ধান ও বিচার, তদন্ত কিন্তু পুলিশ করে, অনুসন্ধান ও বিচার আদালত করে। তদন্ত ও অনুসন্ধানের বা বিচারের কোনো এক পর্যায়ে অফিসার বা আদালতের নিকট যদি প্রতীয়মান হয়, তাহলে তদন্ত অনুসন্ধান ও বিচারের কোনো এক পর্যায়ে আদালতের নিকট বা পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় আসামি জামিনের অযোগ্য কোনো অপরাধ করিয়াছে, আসামি জামিনের অযোগ্য কোনো অপরাধ করেছে বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ নেই, তাহলে কি করছে, আদালত বা পুলিশ অফিসার তদন্ত এবং অনুসন্ধান করার সময় দেখছে যে এই যে অপরাধী আমলযোগ্য অপরাধ করছে এমন কোনো যুক্তিসঙ্গত কারণ ওটা খুঁজে পাচ্ছে না। তাহলে জামিনের অযোগ্য অপরাধও কিন্তু তদন্ত আর অনুসন্ধান, বিচার তো খালি একজন বললেই হয় না, পুলিশ তদন্ত করে, আদালত বিচার এবং অনুসন্ধান করে। বিচার এবং অনুসন্ধান করার সময় দেখতে পারছে যে আসলে এই ব্যক্তি জামিনের অযোগ্য অপরাধ করছে এমন কোনো তথ্য কুলকিনারা খুঁজে পাচ্ছে না, সেই ক্ষেত্রে আদালত কি করছে, জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনকে তাকে মুক্তি দিতে পারে। তাহলে আদালত কি করলো, বা পুলিশ অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত তদন্ত এবং অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে আদালতের নিকট প্রতীয়মান হচ্ছে যে উক্ত ব্যক্তি, উক্ত অপরাধী জামিনের অযোগ্য এমন কোনো অপরাধ করে নাই, এদের কাছে যখন প্রতীয়মান হয়েছে, তারা বিশ্বাস করে, তারা লালন করে যে আসলে এই লোকটা অপরাধ করে নাই, তদন্ত অনুসন্ধানে আসছে, তখন তাকে মুচলেকা নিয়ে তাকে জামিনে মুক্তি দিয়ে দেয়। তাহলে এতদিন খালি জানতাম যে জামিনে মুক্তি এটা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করে, এটা কোর্টে করে না, এর ভিতরে অনেক কথা আছে, আমরা এমসিকিউ করবো বলে এই কথাগুলো খুঁটে খুঁটে বলা লাগে।
আর আমি পড়তেছি, আপনাদের এমসিকিউ পড়া লাগবে না, এটা মনে থাকবে না। ওইখানে যেমন 18 বছর বলে ফেলছে, হবে 16 বছর, একটু মিসিং হতে পারে। তাহলে 497 497 খেয়াল করবেন, ওই যে রিমান্ড পড়ছিলাম 467 রিমান্ড পড়ছিলাম না, পুলিশ হেফাজতে থাকা। পুলিশ হেফাজতে যখন ম্যাজিস্ট্রেট এই পুলিশ হেফাজতে দেয়, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, সরকারের নিকট ক্ষমতা থেকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন পুলিশ হেফাজতে থাকার জন্য রিমান্ড মঞ্জুর করে, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। ঠিক এইখানে যখন এই জামিন দিচ্ছে আদালত, 497 আদালত যখন উক্ত ব্যক্তি, এত সময় যাদের জামিন দিলাম 497 1 আর 2 কিন্তু আমরা জামিন দিয়ে দিয়েছি, জামিনের অযোগ্য অপরাধ, ক্ষমতা কিন্তু কম না আমাদের হাতে ছিল, আদালতের হাতেও ক্ষমতা অনেক ছিল, জামিন দিয়েছে। জামিন দেওয়ার পরিণতি কি হয়েছে, 497 তিনি বলছে এই জামিন দেওয়ার কারণ তাড়াতাড়ি লিপিবদ্ধ করবেন। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা জামানোর কথা বলে নাই। তাহলে যে ম্যাজিস্ট্রেট বা যে পুলিশ অফিসার জামিন দিলেন, এই জামিন দেওয়ার কারণ তিনি তাহলে লিপিবদ্ধ করবেন। ওই রিমান্ডের সাথে এটা মিলিয়ে নিন না, মানে বোঝার জন্য এরকম কথাই আমরা পুড়ে পড়ছিলাম, তাই আমি স্মরণ করে দিলাম। তাহলে ওটাও পড়া হলো, এটাও রিভিশন হয়ে গেল। তাহলে 497 তিনি কি বলছে, 497 1 এবং 2 আমরা যে জামিন দিয়ে আসলাম, এই জামিনদার ব্যক্তিরে কি করছি, এই জামিনদার ব্যক্তি যে জামিন দিলাম তার কারণ লিপিবদ্ধ করতে বলছে, তার কারণ লিপিবদ্ধ করছে। 497 খুব খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, বাংলা করে কই, একটু পরেও কই। 497 হচ্ছে এরকম, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো বিচার, জামিনের অযোগ্য, আমরা কিন্তু এখন বলছি জামিনের অযোগ্য, 497 আছে, জামিনের অযোগ্য অপরাধের কোনো বিচার সমাপ্ত হইবার পর বিচার কার্যক্রম একসময় এখন সমাপ্ত হয়ে যায়, রায় ঘোষণার পূর্বে। বিচার কার্যক্রম এক জিনিস, রায় এক জিনিস। রায় হলো ফলাফল। যেমন আমরা এমসিকিউ পরীক্ষা দেবো, এমসিকিউ পরীক্ষার পূর্বে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এক ধরনের কার্যক্রম চলে, খাতা দেখা, কাটাকাটি, নাম ঠিকানা, রোল নাম্বার, এগুলো হলো পরীক্ষার একটা অংশ। কিন্তু পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গেলে তখন তো রায় দিয়েই দিল। ঠিক এরকমই জামিনের অযোগ্য অপরাধ বিচার সমাপ্ত হবার পর, বিচার কার্যক্রম একসময় সাক্ষী শপথ, তারপরে ওই যে কিছু বলে চার্জ গঠন সব শেষ হয়ে যাওয়ার পরে এবং রায় ঘোষণার পূর্বে, একদিন থাকে রায় ঘোষণার একটা দিন ঘোষণা করে, ওই রায় ঘোষণার পূর্বে আদালতের নিকট, আদালত যদি মনে করেন আসামি উক্ত অপরাধের দোষী নয়, তাহলে কি বলছে, এই যে বিচার কার্যক্রম শেষ হয়েছে, রায় দেবে, তার পূর্বে আদালতের নিকট মনে হয়েছে এই যে রিজাউল বা ওই যে অপরাধী ব্যক্তি আসলে জামিনযোগ্য, এমন কোনো অপরাধ করে নাই যা জামিনের অযোগ্য, এমন কোনো জামিনের অযোগ্য অপরাধ করে নাই, তখন আদালত কি বলে, ঠিক আছে, রিজাউল বা আসামিকে বলে আপনাকে আমরা জামিন দিলাম, এই অন্তর্বর্তীকালীন জামিন দিলাম, ওই রায় ঘোষণার দিন আপনি আসবেন, মামলার বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে, এখন রায় দেব, কিন্তু আপনাকে জামিন দিলাম এই কারণে মনে হচ্ছে আপনি জামিনযোগ্য অপরাধ, আপনি জামিনের অযোগ্য কোনো অপরাধ, এমন অপরাধ করেন নাই, আপনার কাছে আমরা এরকম কোনো ক্লু বা কোনো কিছু খুঁজে পাই নাই, তখন আদালত কি করে, ওকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এই জামিনটার ক্ষণস্থায়ীকাল কত, মামলার বিচার কাজ শেষ হয়ে গেছে কিন্তু রায় ঘোষণার অপেক্ষায়, তখন ওকে জামিন দিয়ে দিল। এই জামিন দেওয়ার পরে উদ্দেশ্য কি, ওই রায় যেদিন পড়বো, রায় যেদিন শোনাবো, অবশ্যই আপনি আদালতে হাজির হবেন। তাহলে কতটুকু সময় তারা দিল, যখন বিচার কার্যক্রম শেষ হয়ে গেছে, তখন আদালতের নিকট এমন কিছু মনে হচ্ছে, এমন কিছু আছে যে এই ব্যক্তি জামিনের অযোগ্য, কোনো অপরাধ করছে বলে আদালতের নিকট বিশ্বাস হচ্ছে না বা প্রমাণ পাচ্ছে না, সেই ক্ষেত্রে আদালতের জামিনে মুক্তি দিয়েছে। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিনে মুক্তি দিয়েছে। মুক্তি দেওয়ার পরে বলছে কি, আপনি যেদিন রায় ঘোষণা করব ওই দিন হাজির থাকবেন, এইটাকে অন্তর্বর্তীকালীন জামিন বলে। এই অন্তর্বর্তীকালীন জামিনের থাকাকালীন রায় ঘোষণার দিন আপনি হাজির হবেন, যদি আপনার ভাগ্যে শাস্তি থাকে শাস্তি, আর যদি আপনি মাপ পান তাহলে তো চলেই গেলেন। তাহলে আরেকবার একটু বলি, 496 97 ইম্পর্টেন্ট, এইগুলো তো রেকর্ডিং করতে পারছি, আর আগের দুটো হয় নাই, ও দুটোর অল্প আলোচনা করব, তাহলে বেশি নিতাম না, শেষ করে দিতাম। আপনারা সাথে আছেন, ভালো লাগছে। আবার বলি, ফৌজদারি কার্যবিধি 1898 সালের অধ্যায় হলো 39,
জামিন সংক্রান্ত। জামিন সংক্রান্ত 496 হলো জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ হলে স্বাভাবিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তখন বা আদালত উক্ত ব্যক্তিকে তার হেফাজত থেকে মুক্তি দিতে পারেন। মুক্তি দেওয়ার শর্তটা কি? তার নিকট থেকে জামানত নেবেন, তার নিকট থেকে জামানত নেবেন, অথবা সেই ব্যক্তিকে হাজির হইবার জন্য জামিনদার ব্যতীত মুচলেখা সম্পাদন করিবার জন্য আদেশ দিতে পারেন। যদি মুচলেখা সই করলো তাহলে ছেড়ে দিল। তাহলে 496 হলো জামানত। 496 হলো জামানত দিতে যদি সে লোক প্রস্তুত থাকে, ঠিক আছে স্যার আপনি আমার দর্শের ওসিরে বললাম আমি জামানত দিতে রাজি আছি, আর আমি মুচলেখা সম্পাদন করব, আমি অমুক দিন আদালতে হাজির হব, আমার অপরাধ তো জামিনযোগ্য, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করে দেবে। আর 497 কি বলছে? জামিন ও অযোগ্য অপরাধ, এখানেও দেখেন তাকে জামিন দেয়। বেশিরভাগই দেখবেন আইনগুলোতে এরকমই মনে হয় যে কঠিন, ওইটা যদি আমরা যেটা শিরোনাম পড়ি ভিতরে পড়তে গেলে খুব নর্মাল স্বাভাবিক এবং গল্প আকারে পড়বেন। আমি বললাম আপনারা মূল বই পড়বেন, খুবই সহজ, গল্পের মতো মনে রাখবেন। 497 ফৌজদারি কার্যবিধানী 4-1 খতে দূরের সংজ্ঞা 496 497 একটাতেই সংজ্ঞা আছে জামিনযোগ্য জামিনের অযোগ্য। 497 জামিনের অযোগ্য অপরাধ। এই অপরাধটা কেমন? জামিনের অযোগ্য অপরাধ অভিযুক্ত কোনো ব্যক্তি থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার হয়, বিনা পরোয়ানায় যখন গ্রেপ্তার হয় বা আটক হয় বা আদালতের নিকট বা থানার ভারপ্রাপ্ত নিকট যদি প্রতীয়মান হয় আসলে সে যে অপরাধ করছে সে অপরাধ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত নয়, তার বয়স যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয় সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে না। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন হয় তাহলে জামিন দেওয়া যাবে না। তবে শর্ত থাকে। তবে শর্ত কি? জামিন যখন দেব, একটাতেই জামিন দিচ্ছি আবার আরেকটাই জামিন দিচ্ছি না। জামিন এখন কেন দেব? ওই আসামির বয়স 16 বছরের কম, 16 বছরের কম, 16 বছরের 18 বছরের নিচে শিশু। আমাদের দেশে আইন আছে না, শিশু আইন, শিশু আইন কিন্তু 18-র নিচে শিশু। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 16 বছরের নিচে সবাই শিশু, ঠিক আছে। আর আর ছেলেকে এইখানে যদি ওই যাকে গ্রেপ্তার করলো জামিনের অযোগ্য অপরাধ করছে, জামিনের অযোগ্য কিন্তু ওর বয়স হলো কত? 16, সেক্ষেত্রে ওকে জামিন দেবো। ও যদি মহিলা হয়, প্রীত হয় বা অক্ষম হয়, অতি বৃদ্ধ হয়, সেক্ষেত্রে ওকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালত জামিন দেবে, ওকে জামিন দেবে। 2 নাম্বার 497 497 কি? তদন্ত অনুসন্ধান। তদন্ত অনুসন্ধান তদন্ত অনুসন্ধান করে। তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে আদালতের নিকট প্রতীয়মান আছে। তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে আদালত বা পুলিশ অফিসারের নিকট প্রতীয়মান আছে যে উক্ত ব্যক্তি আসলে জামিনযোগ্য কোনো অপরাধ সম্পাদন করে নাই। আদালতরা মনে করছে তদন্ত বা বিচার বা অনুসন্ধানের কোনো এক পর্যায়ে মূল কথা তো বাড়া আসে, মূল অপরাধটা কি? পুলিশ যখন তদন্ত করে, আদালত যখন অনুসন্ধান বিচার কার্যক্রম করে, তখন মূল অপরাধ বাইরে আসে। তখন আদালতের নিকট যখন প্রতীয়মান হয়, আদালত যখন বিশ্বাস করে, আদালত যখন অনুমান করতে পারে, যখন সাক্ষ্য আইন পড়াবো দেখবেন মে প্রেজাম্পশন, শিয়াল প্রেজাম্পশন, কনক্লুসিভ প্রুফ, এই যে আদালত যখন অনুমান করতে পারে, বিশ্বাস করে, সেই ক্ষেত্রে যে এটা আমল জামিনের এর অপরাধ কি? এবং জামিনের অযোগ্য কোনো অপরাধ করে নাই, সেই ক্ষেত্রে আদালত তাকে জামিনদার ব্যতীত মুচলেখা সম্পাদন করে জামিনে ছেড়ে দিতে পারে। এই যে 497 1 আর 2 যে আমরা ছেড়ে দিলাম, 403 497 3 497 3 এর কারণ লিপিবদ্ধ করতে বলছে। যে ম্যাজিস্ট্রেট বা যে পুলিশ অফিসার এই ছেড়ে দিল তার কারণ লিপিবদ্ধ করবেন। তারপরে কি 497 4 497 4 আছে 497 4। জয় তুমি অনলাইনে আসো, সবাই অফলাইনে থাকলে কেমন দেখা যাচ্ছে, আপনারা অফলাইনে থাকেন। তা 497 অন্তর্বর্তীকালীন জামিন। এই জামিনটা কেমন? আদালত যখন বিচার সমাপ্তি, যখন জামিনের অযোগ্য অপরাধের বিচার সমাপ্ত হয়ে যায়, জামিন এটা তো শুনছেন, বিচার সমাপ্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখবেন এই যে হিয়ারিং কি যেন বলে, সাক্ষী ভর্তি থাকে, হ্যাঁ সাক্ষী সমাপ্ত থাকলে হাজিরা নেয়, আমার এটা জানা নাই। বিচার সমাপ্ত যখন হয়ে যায় মানে বিচার কার্যক্রম, সাক্ষী শপথ, চার্জ মাস নেওয়া শেষ, এখন রায় ঘোষণার দিন। রায় ঘোষণার পূর্বে বিচার কার্যক্রম যখন সমাপ্ত হয়েছে, রায় ঘোষণার পূর্বে আদালতের নিকট প্রতীয়মান হয়েছে, আদালতের নিকট প্রতীয়মান হয়েছে কি
এই যে রিজাউল বা এই যে অপরাধী ব্যক্তি আসলে জামিনের অযোগ্য কোনো অপরাধ করে নাই, তখন এই রায় ঘোষণার পূর্বে তাকে আদালতে হাজির থাকার দিন, যেদিন রায় দেবে আদালত বলছে যে ঠিক আছে ওই রায় যেদিন দেবো ওই দিন আপনি আদালতে হাজির থাকবেন। সংক্ষেপে এটা সুন্দর করে বলি, দেখবেন যে ওই কথা বলার সময় আমি ক্লাস নেওয়ার সময় উদাহরণটা নিই, বড় বড় পর্দার লোকের দা দিলে সহজ হয়, আর ভাইরাল যার নাম তারটা দেয়। আমাদের সম্মানীয় ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী সাবেক দুইবারে মানে যারা ছিলেন তাদের উদাহরণ দিয়েছিলি সবাই বুঝতে পারেন। আর এখন চলে যান বরিশালের মিন্নি, বরিশালের মিন্নি, মিন্নির কাছে যান। মিন্নি দেখবেন যেদিন রায় ঘোষণা করে, রায় ঘোষণার আগে কিন্তু কারাগারে ছিল, রায় ঘোষণা যেদিন দেবে তার আগে কি বলছিল ওই আদালত ওরে একজনের জিম্মাদারি দিয়ে দিয়েছিল, যাবো একজন পিপি বা অ্যাডভোকেটের কাছে আপনার কাছে রাখেন, অমুক দিন রায় দেবো ওরে আদালতে নিয়ে আসবেন, হেফাজতে দিছিল না এরকম। অথবা যদি আদালত এরকম কাজ করতে পারে যে অথবা তার রায়ের দিন যাওয়া হবে, এই যে এই জামিনটা হলো অন্তর্বর্তীকালীন জামিন বলে, তার বিচার কিন্তু শেষ, মিন্নুর বিচার কার্যক্রম সাক্ষী শপথ সব শেষ হয়ে গেছিল। হওয়ার পরে রায় ঘোষণার পূর্বের দিন, পূর্বের তারিখে কি বলছিল, এই মিন্নিকে অমুকের কাছে অমুক আইনজীবীর কাছে, সম্ভবত আইনজীবীর কাছে দিছিল আদালত যে আপনার হেফাজতে রাখবেন, আপনি অমুক দিন রায় ঘোষণা করবো ওই দিন নিয়ে আসবেন। এই যে সময়কাল এটাকে অন্তর্বর্তীকালীন জামিন বলে। বাট এই সময়কাল রায় ঘোষণার দিন যখন আসে এই যে জামিন দিতে পারে, এই কেন জামিন দিয়েছে, আদালতের নিকট প্রতিবেদন যে তিনি যে অপরাধ করছেন সে অপরাধ জামিনের অযোগ্য কোনো অপরাধ করেন নাই, এরকম। এরপরে 5 নাম্বার যে কি বলছে 497 আমি নিজে বুঝি নাই, যদি কখনো বুঝতে পারি আপনাদের বুঝাবো না। তো এরপরে আবার একটু বলি 492 বলি, কারণ রেকর্ডিং হয়েছিল না। 492 আপনারা থাকেন, যদি কাজ থাকে তাহলে আরো 2-1 মিনিট বলবো। পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা 492, রেকর্ডিং হয়েছিল না বলে তাই বলতেছি। 492 পাবলিক প্রসিকিউটর নিয়োগ ফৌজদারি কার্যবিধি আইনের 1898 সালের অধ্যায় 38 পাবলিক প্রসিকিউটর আছে ফৌজদারি কার্যবিধি 4-1 দন্তন্য 4-1 এরা সাধারণত অ্যাডভোকেট থেকে হয় আর পুলিশ অফিসার থেকে হয়। দেখি কিভাবে হয়। সরকার নিয়োগ করে, পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা কার, সরকারের। কে নিয়োগ করে, সরকার নিয়োগ করে। কি জন্য নিয়োগ করে, সাধারণ বা স্থানীয় এলাকা, সাধারণ বা স্থানীয় এলাকা কোনো মকদ্দমা বা মামলা, বিশেষ মকদ্দমা পরিচালনা করার জন্য এক বা একাধিক পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে। পিপি বলে, এপিপি বলে, তাই না, পাবলিক প্রসিকিউটর অনেক সময় পিপি বলে, এপিপি বলে, তাই তো। এদের নিয়োগ করে কিরা, সরকার, এদের নিয়োগ করে সরকার। কি জন্য নিয়োগ করে, মামলা মকদ্দমা পরিচালনা করার জন্য। বিশেষ মামলা পরিচালনা করার জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয়, বিশেষ মামলা পরিচালনা করার জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয়। কতজন নিয়োগ দেয়, এক বা একাধিক। কতজন নিয়োগ দেয়, এক বা একাধিক। পাবলিক প্রসিকিউটরকে কে নিয়োগ দেয়, সরকার নিয়োগ দেয়। কত দ্বারা নিয়োগ দেয়, 492 অধ্যায় 38, 492 অধ্যায় 38 ফৌজদারি কার্যবিধি 1898 সালের। এখন 1898 492 এক এলো, সরকার নিয়োগ দেয় সাধারণ এলাকা, স্থানীয় এলাকা, বিশেষ মকদ্দমা বা বিশেষ মামলা পরিচালনা করার জন্য এক বা একাধিক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়। এতটুকু, বেশি কিছু না। এরপরে দুই কি বলছে, 492 এই পাবলিক প্রসিকিউটর আদালতে উপস্থিত নাই, থাকতে পারে না, আমরা তো অনেক সময় অ্যাবসেন্ট থাকি, অনুপস্থিত থাকি, ঠিক ওই পাবলিক প্রসিকিউটর আদালতে উপস্থিত নাই অথবা সরকার নিয়োগ দেয় নাই, সেক্ষেত্রে উনি পুলিশের কি বলছে, পুলিশের নিম্নপদস্থ অফিসার ব্যতীত, পুলিশের নিম্নপদস্থ, আমরা কিন্তু কনস্টেবল, নায়ক, এসআই এটা একটা নিম্নপদস্থ। এসআই এর কথাটা বলতেছি, এর সময় ধারণা, এটা আন্দাজের ভাবে বলতেছি, এটা এরা ব্যতীত আদালত, জেলা ম্যাজিস্ট্রেট এই পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে থাকেন। জেলা পরিষদ পাবলিক প্রসিকিউটর যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করতে, তাহলে কি পুলিশ অফিসারের ব্যতীত পাবলিক প্রসিকিউটর সরকার নিয়োগ করে। এই সরকারকেরা জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে। এটা 492। আর এখন বলবো ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় 37 হেভিয়ার কর্পাস কর্তৃক নির্দেশদানের ক্ষমতা। এটা জাতীয় নির্দেশদানের ক্ষমতা। আপনারা থাকেন, আর রেকর্ডিং চলতেছে, থাকেন। 24 মিনিট আছে, প্রথমে রেকর্ডিং হয়নি। তাহলে বাংলাদেশে আমরা যখন আদালত পড়ছি, আদালতের শ্রেণীবিভাগ পড়ার সময় বাদ দিছিলাম কারে, সুপ্রিম কোর্ট ব্যতীত পড়ছিলাম, খেয়াল আছে আপনাদের। তাই সুপ্রিম কোর্টের দুটো শাখা থাকে, সুপ্রিম কোর্টের দুটো শাখা, একটা হলো হাইকোর্ট বিভাগ, একটা হলো আপিল বিভাগ। একটা হাইকোর্ট বিভাগ, একটা আপিল বিভাগ। আপিল বিভাগে হচ্ছে মানুষ আপিল করে,
আর হাইকোর্ট বিভাগে রিট দাখিল করে বা কোনো কিছু আদেশ, জাতীয় আদেশ নির্দেশনা বিভিন্ন নির্দেশ থাকে থেকেই বলে হাইকোর্ট এই আদেশ দিয়েছে, হাইকোর্ট ওই আদেশ দিয়েছে, ওই জাতীয় নির্দেশ দানের ক্ষমতা। 491 যে নির্দেশ দেয় এটা বন্দির জন্য, বা আসামির জন্য। কি ধরনের নির্দেশ দেয়? 491 হেভিয়ার্স কপার্স জাতীয় নির্দেশ দানের ক্ষমতা, হেভিয়ার্স। আর অ্যাডভোকেটের দিকে সলিসিটার অ্যাডভোকেটদের কিন্তু ইংরেজিতে সলিসিটারও বলে, সলিসিটর কথাটা মানে ভাষাটা সলিসিটার, এটা খেয়াল রাখবেন। অ্যাডভোকেট আবার মুক্তারও বলে, মুক্তার মনে হয় বলে ওদেরকে, মুক্তার, মৌরি। কালকে চেক পোস্টে একজন বলছে আমি মৌরি না কি বলছে, আমি বলছি তো আমি তো আইনের ভিতরে এরকম পাই নাই, তা কথা সবাই তো এটাই বলে, তা আমি ওই ভাষা পাই নাই, আমি অ্যাডভোকেট পাইছি। পিপিদেরকে পিপি পুলিশের সমন্বয় মিলে তো, আর হচ্ছে সলিসিটর বলে। খালি খালি 491 ক 491 ক বলছে কোনো ব্যক্তি সম্পর্কে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হোক এই মর্মে হাইকোর্ট রিট করে না, আদেশ দেয় না, এরকম। এখন যে কটা পড়বো পাঁচটা এটা মাথায় নিয়েন না, আর একবার করে ছেড়ে দেবো, নামাজের দিন চলে যাবো সবাই। 491 খ হচ্ছে সরকারি বা বেসরকারি বেআইনি আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক। তাহলে সরকারি বা বেসরকারি ভাবে অনেক লোক দেখবেন কারাগারে থাকে, যারা কারাগারে বছরের পর বছর খাটে, ওদের মামলা মোকদ্দমার কুলু খুঁজে পায় না, কিন্তু সে আছে তার লোকও নাই। অনেক সময় দেখবেন যখন আদালতের নজরে আসে বা হাইকোর্টের কেউ নজরে দেয়, তখন তারা কি করে নির্দেশ দেয় অমুক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক, দেয় না? এটা হাইকোর্টের জাতীয় নির্দেশ জারি করে। তারপরে তিনি বলছে সাক্ষী হাজির করার জন্য, সাক্ষী হিসাবে জবানবন্দি দেওয়ার জন্য, সাক্ষী হিসাবে জবানবন্দি দেবে। আদালতে আসামি আছে, তিনি সাক্ষী আছে না, তাকে জবানবন্দি দেওয়ার জন্য, হাজির করার জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতা। নির্দেশ দেওয়ার বেশি কঠিন করে নেবেন, এটাতে প্রশ্ন আসবে না, এমসিকিউ আসবে না। তারপরে 491 আছে লাগে কোর্ট মার্শাল বা কোনো কমিশন প্রাপ্ত অফিসার, যেটা সামরিক বাহিনীর কোর্ট মার্শাল চলাকালে যদি কোনো সাক্ষী বা কোনো বন্দীকে ওইখানে স্থানে হাজির করার দরকার হয়, তাহলে হাইকোর্ট নির্দেশ দেবে যে অমুক ব্যক্তিকে ওই কোর্ট মার্শাল চলতেছে বা কমিশন প্রাপ্ত অফিসার বিচার কার্যক্রম চলতেছে, ওইখানে আপনারা হাজির করেন, হাজির দেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা। তারপরে নাম্বার 491 আছে লেগে বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত থেকে অন্য হেফাজতে প্রেরণ, বন্দীকে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে যাওয়ার জন্য প্রেরণ করার জন্য যে নির্দেশ দান করে, এটার থেকে প্রশ্ন আসবেন না। আসসালামু আলাইকুম।